খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আলোচনায় আজকের বিষয়বস্তু ব্রিজ ফেডারেশনের অলক্ষ্যে অর্জন ও সংকট। তবে আলোচনায় যাবার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নেব। এবং বিগত আওয়ামী সরকারের আমলে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে কথা বলেন তিনি। দেখে নিচ্ছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। এবারে আলোচনায় ফিরতে চাই। আজকে আলোচনার বিষয়বস্তু ব্রিজ ফেডারেশনের অলক্ষ্যে অর্জন ও সংকট। এবং ডেফিনেটলি আমরা সবসময় যেই বিষয়টা বলে থাকি, 52 তাসের 53 খেলা, তার একটা খেলা ব্রিজ, এবং সেটা নিয়ে বাংলাদেশের ফেডারেশনও আছে, এটা নিয়ে আন্তর্জাতিক খেলাধুলাও হয়। তবে অন্যান্য খেলার আড়ালেই আসলে থেকে যায়। সেই আড়ালের গল্পগুলো আজকে আমরা বলবো, এবং এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাইমুল হাসান এবং একই সঙ্গে আন্তর্জাতিক ব্রিজ খেলোয়াড়, সিলভার মেডেলিস্ট আসিফুর রহমান চৌধুরী। স্বাগত আপনাদেরকে। প্রথমে নাইমুল হাসান, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আমরা ছোটবেলার কথাই যদি বলি, যে আমরা যখন কার্ড খেলি, প্লেইং কার্ড, সেটা বাড়িতে হোক বা বাড়ির বাইরে যেখানে খেলি না কেন, অভিভাবক যারা থাকেন তারা মারতে আসেন, ধরতে আসেন, বা মনে করেন যে হয়তো বা জুয়া খেলছি বা এই টাইপের কোনো একটা কিছু। সেখান থেকে বাংলাদেশের মতো একটা দেশেও ব্রিজ ফেডারেশনের যে গল্পটা, সেটা আসলে কিভাবে আসলে একটু জানতে চাই। ধন্যবাদ। আসলে এটার গল্পটা যেটা আপনি বলেছেন সেটা একদমই সত্য। তাসে নাশ, মানে যেটা সবচেয়ে বেশি প্রচলিত ছিল, যে তাসে নাশ, তাস ধরলেই তুমি কিছু না কিছু তোমার সমস্যা আছে। আসলে যেটা ছিল আগের, এটাও বলতে মানে আপত্তি নেই যে সবচেয়ে বেশি জুয়া খেলা হতো তাস দিয়ে। এখন সেই অংশটা কিন্তু একদমই অনেকটাই কমে গেছে। বিকজ আপনি জানেন এখন ইন্টারন্যাশনাল বেটিং হয়, সেখানে ফুটবল, ক্রিকেট নিয়ে যেই পরিমাণ বেটিং হয়, সেই ক্ষেত্রে জুয়াটা কিছুই না। আমি ব্রিজ ফেডারেশনের গল্পেতে আসি, যে আমরা আসলে 1980 থেকে ফেডারেশনটা শুরু হয়েছে বলতে পারেন। আমরা আস্তে 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 করে যুগের পরিক্রমায়, এখন যেহেতু অনলাইনের যুগটা অনেক বেশি চলে এসছে, এখন আমাদের মতো ইয়াং ছেলে পেলে যারা আছে দেখেছেন, তারা দেশের জন্য অনেক অহংকার, গর্ব নিয়ে আসছে। সো এখন ফেডারেশনটা গত ধরেন 2000-এর পর থেকে ফেডারেশনটা মোটামুটি গোছানোই আছে বলতে হবে। বাট আমাদের সব ক্রীড়াঙ্গনের মতোই যে সমস্যা, আমাদেরও কিছু কিছু ছোট ছোট সমস্যা তো থাকেই। বাট যেহেতু ব্রিজ একটা বুদ্ধিবৃত্তির খেলা, সেই ক্ষেত্রে খেলোয়াড় আমরা যারা খেলোয়াড় এবং সংগঠন আছি, তারা মোটামুটি একটা লেভেলে পৌঁছতে পেরেছি নিজেদের, মানে আমি কি বলবো, বুদ্ধিমত্তা দিয়েই। সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের সব ছেলে পেলে মোটামুটি কাজকর্ম করে খেতে পারছে। এবারে একটু আসিফ ভাই আপনার কাছে আসতে চাই। আপনি সিলভার মেডেলিস্ট, অর্থাৎ ব্রোঞ্জ পদক পেয়েছেন। এই যে ব্রিজ খেলা বা কার্ড খেলা, তাস খেলা, যেটাই বলি না কেন, সেখানেও যে আসলে পদক জেতা যায়, সেখানেও টুর্নামেন্ট আছে। সেই জায়গায় আপনার এই পদক প্রাপ্তিটা বা এর আগের যাত্রাটা নিশ্চয়ই নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আসতে হয়েছে। সিলভার মেডেল যে পেলেন, সেটার গল্পটা যদি একটু বলতেন। আচ্ছা, আমরা আসলে ব্রিজ খেলা, যদিও তাস দেওয়া হয়, এটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ 2টা মাইন্ড স্পোর্টসের একটা যদি দাবা হয়, ব্রিজ হচ্ছে দ্বিতীয়, বা 2টা কাছাকাছি। ধরেন আপনার ফার্স্ট ওয়ার্ল্ডে অনেকেই মাইন্ড স্পোর্টস হিসেবে ব্রিজের প্র্যাকটিস করে, এবং এইটা একটা প্রফেশনাল গেম অ্যাজ ওয়েল। তো আমি 2004 সাল থেকে ব্রিজ খেলা শুরু করি। আপনারা জানেন কিনা আমি আগেও বলেছি, বাংলাদেশের যেই 2-3টা ভালো টিম আছে, ব্রিজ আসলে দলগত খেলা, যদিও পার্টনারশিপে খেলা হয়, কিন্তু একটা টিম থাকতে হয়। তো একটা টিম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি শহীদুল্লাহ হলের টিম, মানে যারা এই টিমের প্লেয়ার তারা ম্যাক্সিমামই শহীদুল্লাহ হলে ছিল, আর বুয়েটের 2-3টা টিম আছে। সো আমি যখন খেলা শুরু করি 2008 সালে প্রথম আমি জুনিয়র টিমে চান্স পাই, সেটা চায়নাতে খেলি। তো 2013 সাল থেকে আমি কন্টিনিউয়াসলি ন্যাশনাল টিমে খেলছি, 1-2 বার বাদে, আমি এবং আমার পার্টনার। তো বেসিক্যালি আমাদের মেইন যেটা অ্যাচিভমেন্ট বাংলাদেশ ব্রিজ, ক্রিকেটের পরে ব্রিজ হচ্ছে বাংলাদেশের সফলতম গেম আমি যতদূর স্টাডি করেছি। কারণ ব্রিজে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলেছে 3বার। সেটা 2017 সালে আমরা প্রথম ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করি। ধরেন অন্যান্য খেলাগুলো তো যেসব টিমের সাথে কম্পিট করে আপনি ওয়ার্ল্ড কাপ খেলেন, লাইক ফুটবলে এশিয়ার যেসব টিমের সাথে আমাদের কম্পিট করতে হয়, ব্রিজে একই ধরনের টিমের সাথে আমাদের কম্পিট করে ওয়ার্ল্ড কাপে খেলতে হয়। সো 17, 19 এবং 2025-এর যে ওয়ার্ল্ড কাপটা হলো, এই 3টা ওয়ার্ল্ড কাপ আমরা খেলেছি।
সো এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংটাই আসলে আমাদের সবচেয়ে বড় সাকসেস। এর বাইরেও আমরা ধরেন ব্রিজ দুই ধরনের খেলা, একটা দলগত আর একটা হচ্ছে দ্বৈত ব্রিজে আমি এবং আমার পার্টনার, এর আগে আমার যে পার্টনার ছিল, আমরা এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের সাথে একটা পেয়ার টুর্নামেন্ট হয়, সেটাতে আমরা ফার্স্ট হয়েছি। সো এগুলো আমাদের আমার পার্সোনাল সাকসেস বলতে আমি যেটা বুঝি, দেশীয় খেলা তো আছে, এর বাইরেও আমাদের অনেক সাকসেসফুল প্লেয়ার আছে আমাদের টিমে আছে, আমার পার্টনার ভেরি গুড প্লেয়ার, আমাদের আদার টিমমেটস তারাও অনেক সাকসেস পেয়েছে। কিন্তু এশিয়ান গেমসে বাংলাদেশ 2বার পার্টিসিপেট করে। লাস্ট যে এশিয়ান গেমসে যদিও আমরা অষ্টম হয়েছি, কিন্তু যারা মেডেলিস্ট ছিল, সিলভার মেডেলিস্ট ছিল, তাদের সাথে আমাদের ডিফারেন্স ছিল মাত্র 20। সব এত কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হয়েছে। সো এই গ্যাপটা আসলে পূরণ করা আমাদের প্লেয়ার যারা আছে তাদের পক্ষে সম্ভব। এর জন্য আসলে আমাদের চেষ্টা করতে হবে। আমরা যারা দীর্ঘদিন ধরে খেলছি, আমি অলমোস্ট 22 ইয়ার্স খেলছি, কিন্তু নতুন যারা প্লেয়ার আসছে তারাও এখন যারা অলমোস্ট সিজন, কিন্তু এদের পক্ষেও আরও আমাদের ছাড়িয়ে আরও ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু ব্রিজে আমাদের যে উন্নতি, এটা আসলে সরকারি পৃষ্ঠপোষকতা থেকে তো উভয় যেটা বললেন, আমাদের ব্যক্তিগত প্রচেষ্টা এখানে অনেক কাজ করেছে। এর বাইরে আমাদের 2-3 জন ব্রিজ প্লেয়ার আছে, তারা হেল্প করেছে। সেই ব্যক্তিগত প্রচেষ্টা বা উদ্যোগের যে ব্যাপারটা, সেই প্রসঙ্গে অবশ্যই আসবে। এবং একই সঙ্গে প্রথমবার যখন আপনারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করলেন থাইল্যান্ডে, আপনারা প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং 2জন থাই প্লেয়ারের সঙ্গেও আপনারা একটা দল গড়েছিলেন, সেটার নাম সম্ভবত ছিল সুইসাইড স্কোয়াড। সেই গল্পগুলো আপনার কাছ থেকে জানবো। তবে ব্যক্তিগত প্রচেষ্টার কথা বলছিলেন আসিফ ভাই, যে এই যে ব্রিজ ফেডারেশনের যেই আন্ডারে আপনারা যেই চ্যাম্পিয়নশিপগুলোতে অংশ নিলেন, দেশের বাইরে যাচ্ছেন সেই জায়গাগুলোতে, এবং ডেফিনেটলি এটা আমরা সবাই কম বেশি জানি যে দাবা খেলাটার মতো এই ব্রিজ খেলাটাও বুদ্ধিবৃত্তিক চর্চা, সেখানে শারীরিক ফিটনেসের চাইতে আসলে মেন্টাল ফিটনেসের অনেক বা মেন্টাল টাফনেসের দরকার হয়। এই যে পুরো প্রক্রিয়াটা, সেটা আসলে আপনারা কিভাবে পর্যবেক্ষণ করেন বা সেটা কিভাবে নিয়ন্ত্রণ করেন, এবং যারা খেলোয়াড় হিসেবে আছেন তাদেরকে আপনারা কি ধরনের গাইডলাইনের আন্ডারে রেখেছেন আর কি? যেটা বলেছি, আসলে আমাদের এখানে তো এখনো ব্রিজটাকে সেইভাবে আমরা জনপ্রিয় করতে পারিনি, যেটা আমরা এবার সবসময় সরকার ধন্যবাদ দিচ্ছি যে এই প্রথমবারের মতো ব্রিজকে একটা রেকগনিশন, হ্যাঁ মানে রেকগনাইজ করা, রিয়েল রিকগনাইজ ফ্রম দি গভর্নমেন্ট। এটা তো আসলে একটা আমাদের জন্য বিরাট প্রাপ্তি। যেটা হচ্ছে প্রতিবারই আমাদের ফেডারেশন থেকে যখনই ওরা বাইরে গেছে, আমাদের টিম যখনই বাইরে গেছে, তখনই আমরা কিন্তু খুবই ছোট ফেডারেশন হলো, আমরা খুবই কি বলবো, একদম কিভাবে যাবে, কিভাবে ট্রায়াল হবে, মানে বাইরে খেলে যাওয়ার জন্য যেই বলা হয় যে ওকে দিয়ে নেই, ওকে নিয়ে নেই, আমাদের কিন্তু মোটামুটি সবসময় একটা ট্রায়ালের মধ্য দিয়ে আমরা যেই টুর্নামেন্টগুলো চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে আমরা একটা ট্রায়াল করি, সবগুলো টিমগুলো খেলে, ওইখানে যে চ্যাম্পিয়ন হয় সেই রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন আমি একদম লেটেস্ট আপনাকে উদাহরণ দিই, এশিয়া কাপে যাচ্ছে আমাদের 2টা দল, যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে তারাই কিন্তু যাচ্ছে। মানে আমরা এই জিনিসগুলো একদম মানে প্রতিষ্ঠিত করতে পারিছি, কিন্তু যেটা পারিনি সেটা হচ্ছে ওদেরকে যে প্লেয়ারদের যে গাইড করা, প্লেয়াররা যেন আরো সময় দেয়, খেলতে পারে। ও যেটা বললো, আমাদের বুদ্ধিবৃত্তি আমি মনে করি আমাদের পৃথিবীর যে কোনো জায়গার সাথে কম্পিট করার আল্লাহ আমাদের দিয়েছে, কিন্তু সেটাকে তো শানিত করতে হবে, সেটাকে তো প্র্যাকটিসের মাধ্যমে, এগুলি এত মানে প্র্যাকটিসের সুযোগ আছে, সেই সুযোগগুলো আমরা আমাদের খেলোয়াড়কে দিতে পারিনি। এখন যেহেতু একটা অবকাঠামো তৈরি হচ্ছে, রিকগনিশন পেয়েছি, এখন আমাদের মনে আস্তে আস্তে সুযোগ আছে যে কিভাবে এই প্লেয়ারগুলোকে লং টার্ম যদি আমরা একটা গাইডেন্স দিতে পারি, তাহলে উই ক্যান অ্যাচিভ আরও অনেক সাকসেস বাংলাদেশের জন্য ওদের বয়ে আনা সম্ভব হবে। আসিফ ভাই, শহীদুল্লাহ হলের কথা বলছিলেন, এবং ওই জায়গা থেকেই মূলত আমি অন্তত যতটুকু জানি যে সেখান থেকে আসলে পরবর্তীতে ব্রিজ খেলাটা ডালপালা গজিয়েছে বা একটা ফেডারেশনে এসে সেটা রূপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনেক প্লেয়াররা খেলেন, সেটাও দেখা যাচ্ছে যে বুয়েট বা শহীদুল্লাহ হল কেন্দ্রিক যেই সব স্টুডেন্টরা বা আপনারা ছিলেন তারা নিয়ে এসেছেন। এই খেলাটাকে আসলে শুরুর দিকে বা এখন পর্যন্ত নিয়ে আসতে মানে কোন ব্যক্তিরা আসলে খুব বেশি আপনাদেরকে হেল্প করেছেন বা উৎসাহ দিয়েছেন? ফেডারেশনের ইনফ্লুয়েন্স তো কিছুটা ছিলই, কিন্তু বেসিক্যালি আমি যেটা বললাম এটা আসলে পার্সোনাল লেভেলে বেশি হয়েছে। ন্যাশনাল ম্যাচে ধরেন আমি যার কাছ থেকে খেলা শিখেছি উনি আমার এখন পার্টনার, সো উনি আমাকে ধৈর্য ধরে খেলাটা শিখিয়েছে। ধরেন আমরা হলে যারা থাকতাম, আমরা আসলে পড়াশোনার বাইরে কার্ড খেলার সময় দিতাম, কিন্তু কন্ট্রাক্ট ব্রিজ বলে যে একটা গেম আছে সে সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এক্স্যাক্টলি, আমি এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাই যে আমরা হলে থাকার সময় বা স্টুডেন্ট থাকাকালীন আমরা 29 খেলতাম, আমরা স্পেড টার্ম খেলতাম, বা
এই ধরনের যেই হাজারি বা এই টাইপের যে গেমগুলো আছে সেগুলো খেলতাম, কিন্তু কল ব্রিজ বা ব্রিজটা আপনাদের হাত ধরেই তো এই জিনিসটা আসলে এতটা প্রসারিত হয়েছে বা এখন পর্যন্ত এসেছে। সেই জায়গা থেকে এই কল ব্রিজ খেলার গল্পটা একটু আপনাদের কাছ থেকে জানতে। এটা আসলে কল ব্রিজ না, এটা কন্ট্রাক্ট ব্রিজ। সো কন্ট্রাক্ট ব্রিজ মানে যেটা হয়েছে, আগে আমি যখন খেলা শুরু করি তখন নাম্বার অফ প্লেয়ার্স অনেক বেশি ছিল, কিন্তু কোয়ালিটি অফ কন্ট্রাক্ট ব্রিজ ওয়াজ নট দ্যাট গুড এখন যেটা আছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের দেশে তো আসলে প্রাতিষ্ঠানিক ব্রিজ এডুকেশন নাই, তো যেটা তৎকালীন সময়ে অনেক নাম্বার অফ প্লেয়ার্স থাকার পরেও কিন্তু ব্রিজের যে লেটেস্ট ডেভেলপমেন্ট, এটা আমরা তো ইন্টারনেট আসার পরে আসলে এগুলো আমরা ইজিলি পেয়ে যাচ্ছি। ধরুন লাস্ট মাসে যেটা ডেভেলপড হয়েছে এটা আমরা এই মাসে জেনে যাই, সেটা যদি আমরা গ্রহণ করি না করি, কিন্তু সেই সময় সেই ফ্যাসিলিটিসটা ছিল না, যদিও ওই সময় নাম্বার অফ প্লেয়ার্স ছিল অনেক বেশি। এখন যেমন নাম্বার অফ প্লেয়ার্স কমে আসছে, কারণ সোশ্যাল মিডিয়ার ইনসেপশনের পরে মানুষ তো আসলে সোশ্যাল মিডিয়া অন্যভাবে সময় কাটায়। কারণ আমরা যেটা করি, আমরা ব্রিজ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় কাটাই, যেটা আমি মনে করি এটা বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে সময় কাটানোর জন্য এটা আমরা একটা কোয়ালিটি টাইম পাস করি, যার জন্য আসলে আমার আত্মিক এবং মানসিক বিকাশ ঘটে। যেই দিক থেকে আমি সবসময় রেকমেন্ড করি জুনিয়রদের যে মাইন্ড স্পোর্টসের দিকে আসো, দ্যাট উইল গিভ ইউ মানে অনেক বেশি আপনাকে মানসিক তৃপ্তি দিবে, আপনি অন্যান্য কাজে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন। আর ব্রিজ খেলাটা যেটা সামাজিক ট্যাবু আছে সেটা তো আছেই, তাস নিয়ে আমি ছোটোকালে দেখেছি, যদিও আমি বুঝতাম না এটা ব্রিজ খেলা, আমার ফুপুরা বন্ধু ব্রিজ খেলতেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি, আপনাকে একটা গল্প বলি, আমার স্কুলের টিচারদের সাথে আমি একদিন পিকনিকে গেছি। সো উনি ছিলেন একজন ধর্মের টিচার, তো ওনার এক ফ্রেন্ড ঢাকা থেকে গিয়েছিল, তো উনার 2 ফ্রেন্ড আর উনি খেলবে, একটা 4 জন লাগে অ্যাটলিস্ট। সো উনি আমার বললো আচ্ছা তুই আমাদের সাথে খেল। সো প্রথম আমি ওই দিন ব্রিজ খেলি, কিন্তু কী খেলছি আমি জানি না, আমি খেলছি। সো হলে 2004 সালে যখন আমরা অকশন ব্রিজ খেলি, সেখান থেকে আমার পার্টনার আমাদের 5-6 জনের একটা টিমকে ব্রিজ খেলা শেখানো শুরু করে, কন্ট্রাক্ট ব্রিজ। তারপর আস্তে আস্তে আপনার ব্রিজ খেলার মূল মজা পেতে একটু সময় লাগে, বাট আপনি যখন এটা পিক আপ করবেন আপনাকে লাইফ টাইমের জন্য একটা পিস অফ মাইন্ড দিবে। ডেফিনেটলি আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে যে এই যে চর্চা করার যেই সংকটের কথা আপনারা বলছিলেন, সেই সংকটের পাশাপাশি তো বাংলাদেশ যখন প্রথমবার দেশের বাইরে খেলতে যায় বা এখন যে টুর্নামেন্টগুলো খেলছে, সেই টুর্নামেন্টগুলো খেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কী ছিল, বা কখনো কি এরকম হয়েছে যে ধরেন টুর্নামেন্ট থেকে ইনভাইটেশন পেয়েছেন কিন্তু আপনারা সেই টুর্নামেন্টে যেতে পারেননি? আমি একটু মজার গল্পটা করি, ও যেটা করলো সেখান থেকে শুরু করি। আমার বাবারা মানে ধরেন পাকিস্তান আমলে আমরা এমন গল্প শুনেছি যে শুক্রবার রাতের বেলা ওরা একসাথে বন্ধুরা বসতো, শুক্রবার রাত, শনিবার রাত, রবিবার রাত, 3 দিন কন্টিনিউয়াস খেলে সোমবারে ওরা আমাদের বাসা থেকেই সব বন্ধুরা মিলে অফিসে যেত। মানে এবং তখন তারা ব্রিজ খেলতো। মানে সবচেয়ে মজার ব্যাপার হলো মানে ব্রিজের টেস্ট ম্যাচ, মানে ওরা নিজেরা খেলে এত দূর সময় পার করা যায়। ও যেটা বলেছে, যখন আপনি ব্রিজের মধ্যে ঢুকবেন, আপনি যখন নিজের বুদ্ধি চর্চাটা করতে পারবেন, নিজের যে মানসিক প্রশান্তি তৈরি হবে, সে সাথে কোনো কিছু যায় না। ধরেন আমি আমার গল্পটা বলি, আমি আইবিএতে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমাদের ওখানে একটা ছিল শুধু কন্ট্রাক্ট ব্রিজ জানতো, ও আমাদেরকে 4-5 জনকে বসিয়ে কন্ট্রাক্ট ব্রিজ শেখালো। তারপরে ওই যে আমরা আইবিএতে কেউ কোনোদিন তাস খেলবে কেউ চিন্তাই করে না, কারণ এখন অনেক বেশি প্রেশার। কিন্তু আমরা টিচারদের পর্যন্ত খেলেছি, কারণ টিচাররা বুঝেছে এরা তাস খেলে না, এরা স্পোর্টস খেলে। মানে এই যে এই গল্পটা, সেটা তো আসলে অন্যরকম। সেকেন্ড আপনি যেটা বললেন যে আমরা এখন তো ধরুন একটা তাও প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এসছে। আমি প্রথমে বিদেশে খেলতে গেছি মরিশাস, খুব সম্ভব 1995-এ। আমরা স্রেফ চাঁদা তুলে টাকা নিয়ে গেছি, স্রেফ চাঁদা তুলে। মানে আপনি কেউ কল্পনাই করতে পারবেন এখনকার ছেলে পেলে যে আমরা তো সাহায্য করার অন্তত চেষ্টা করি। আমরা যারা কোয়ালিফাই করেছি তার চাঁদা তুলে চলে গেছি, এবং এটা মোটামুটি 2000, 2004, 5, 6 পর্যন্ত কিন্তু আমরা এই চাঁদা তুলেই গিয়েছি। সো ব্রিজটাকে যখন আমরা ভালোবাসি তখন কিন্তু আসলে আর কিছু লাগে না। মানে আপনি যেটাকে ভালোবাসেন সেটা অর্জন করার জন্য আপনি তো জীবন দিয়ে দিবেন, তাই না? তো সো ওই সংগঠন আমাদের, ওই সমস্যা আমাদের ছিল, কিন্তু সামহাউ রাদার 2-1 বার আমরা হয়তো যেতে পারিনি, কিন্তু ম্যাক্সিমাম আমরা কিন্তু ইন্টারন্যাশনাল যে টুর্নামেন্টগুলো ছিল, স্পেশালি ওরা যেটা সিলভার পেয়েছে, জোনাল চ্যাম্পিয়নশিপ কিন্তু প্রতিবারই একবার ছাড়া আমার মনে হয় প্রতিবারই আমরা যেতে পেরেছি। সো ওই সমস্যাগুলো এখন অনেকটাই দূরীভূত হয়েছে, কারণ এখন আমি যদি স্পোর্টস মিনিস্ট্রিতে যাই বলি ব্রিজের কথা, মানুষ বোঝে যে হ্যাঁ ঠিক আছে। বাট এটা আরেকটু সময় লাগবে, এবং ইয়াং ছেলেপেলেকে যদি আমরা বুঝাতে পারি যে এটাতে আসলে তুমি তোমার জীবনের ইতিহাসটা পাল্টে যাবে। মানে আমি যেটা ওদেরকে আনি বা আমরা যদি আমাদেরকে দেখাই, আমি তো মনে করি আমি ডেভেলপডই হয়েছি ব্রিজ দিয়ে।
আমি যদি ব্রিজের এই বুদ্ধিমত্তা কাজে লাগাতে না শিখতাম, তাহলে তো আমি আমার যেই পেশার জীবী যেখানে বা কাজ করি বা আমি ব্যবসা করি, সেটা তো আমি এত উন্নতি করার কোনো সুযোগই ছিল না যদি না আমার এটার প্রয়োগ করতে পারতাম। তো বাচ্চাদের এটা বোঝাতে হবে নতুন প্রজন্মকে যে কেন ব্রিজ প্রয়োজন। একটা হলো স্পোর্টস, আর হলো ও তোমাকে অটোমেটিকলি এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই, অর্থাৎ আপনি যেটা বলতে যাচ্ছেন সেটা হচ্ছে যে কর্মজীবনেও আপনাদের এই বুদ্ধিভিত্তিক চর্চাগুলো বা এই ব্রিজ খেলা থেকে অনেক কিছুই আসলে নেয়ার আছে, এবং একই সাথে আপনাদের আরও অনেক অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতাগুলো জানবো। তবে এই মুহূর্তে একটা বিরতি সময় হয়েছে দর্শক, একটু পরে ফিরছি। আলোচনা করছিলাম ব্রিজ খেলা নিয়ে, এবং এটার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাইমুল হাসান এবং একই সঙ্গে সিলভার মেডেলিস্ট আসিফুর রহমান চৌধুরী। প্রথমে আপনার কাছে আসতে চাই এবারে, সেটা হচ্ছে যে বলছিলাম যেটা থাইল্যান্ডে আপনারা প্লেট চ্যাম্পিয়ন হয়েছিলেন, সেখানে বাংলাদেশেরও বেশ কয়েকজন পার্টনার ছিলেন আপনাদের, তার মধ্যেও আপনি দুজন বাংলাদেশি, এরপরে দুজন থাই প্লেয়ারকে আপনারা চুজ করেছেন এবং সেখান থেকে পরবর্তীতে আপনারা প্লেট চ্যাম্পিয়ন হয়েছেন। সেমিফাইনালে উঠতে আমি যতটুকু মনে করতে পারি যে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন, পরবর্তীতে সেখান থেকে আরেকটা আসর হয়, সেখান থেকে আপনারা প্লেট চ্যাম্পিয়ন হন। এই পুরো গল্পটা একটু জানতে চাই, এবং একই সঙ্গে বহির্বিশ্বের বড় বড় প্লেয়ারদের সঙ্গে যখন আপনারা প্রথমবারের মতো খেলতে গেলেন, সেই চ্যালেঞ্জটা বা সেই ভেতরে তো একটা কনফিউশন কাজ করে, একটা নার্ভাসনেস কাজ করে, সেই বিষয়গুলো একটু জানতে চাই। ওকে, এইটা আমরা যে টুর্নামেন্টটা থাইল্যান্ডে খেলতে গিয়েছিলাম সেটা হচ্ছে এশিয়ার সবচেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্ট। এশিয়ার টপ প্লেয়াররা এখানে আসে, অনেকগুলা এশিয়ান গেমস চ্যাম্পিয়ন, পার্টনারশিপ, গোল্ড মেডেলিস্ট, সিলভার মেডেলিস্ট, ব্রোঞ্জ মেডেলিস্ট পার্টনারশিপ এই টুর্নামেন্টে বিভিন্ন টিমের হয়ে খেলেছে। এটা কিন্তু আসলে ন্যাশনাল টিমের টুর্নামেন্ট না, এটা হচ্ছে একটা টিম ক্লাব টুর্নামেন্ট টাইপের। বাংলাদেশ থেকে আমরা একটা টিম ফর্ম করে গিয়েছিলাম, যেই টিমটা আমার দেখা মতে সবচেয়ে কম্পিটিটিভ টুর্নামেন্টগুলোর মধ্যে এটা বাংলাদেশের ব্রিজ টিমের বেস্ট রেজাল্ট। আমরা সেমিফাইনালে উঠতে ব্যর্থ হই, কিন্তু শেষ দিন পর্যন্ত, লাস্ট ম্যাচ পর্যন্ত আমরা কম্পিটিশনে ছিলাম। এরপরে এই টুর্নামেন্টের আমাদের ওভারঅল 3টা পার্টনারশিপ গেছিল, 3টা পার্টনারশিপের মধ্যে 2টা পার্টনারশিপ বাট্টার র্যাঙ্কিংয়ে পজিটিভ ছিল, এবং আমরা ওই আর ভেরি ক্লোজ যে আমরা সেমিফাইনালে যে কোনো মুহূর্তে যেতে পারতাম। আনফর্চুনেটলি সেটা হয়নি, কিন্তু কারণ এই ধরনের মানে টাফ টুর্নামেন্ট আমরা খুব বেশি খেলি না, ওইটা আমরা লাস্ট এন্ডোরেন্সের জন্য হয়তো যেতে পারিনি, অথবা ওনাদের অ্যাবিলিটি হয়তো আমাদের চেয়ে বেটার ছিল, সেটা যাই হোক। এরপরে এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা একটা 6 জনের টিম ফর্ম করি, 2টা বাংলাদেশের পার্টনারশিপ, একটা থাই পার্টনারশিপ। থাই পার্টনারশিপের মিক্সড পার্টনারশিপ ছিল। এই টুর্নামেন্টটাতে আমরা চ্যাম্পিয়ন হই। এই টুর্নামেন্টটা থেকে প্রথম থেকে আমরা অনেক হাই ইন্টেন্সিটিতে খেলতে পারছি, থ্যাঙ্কস টু ইস্পাহানি, ওনারা আমাদের স্পন্সর করেছিলেন। আমরা একদম ভেন্যুর সাথে ছিলাম, ভালো ফুড ছিল, পুরা ফোকাস ছিলাম অন দ্য টুর্নামেন্ট। সো এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট মাইন্ড স্পোর্টসের জন্য। আপনাকে আসলে খুব বেশি প্রিপারেশন নিয়ে যেতে হবে, ফোকাস থাকতে হবে, আপনার ফিটনেস ভালো থাকতে হবে। যদিও ইটস মাইন্ড গেম, যদিও আপনি বললেন যে এটা আসলে মানসিক খেলা, কিন্তু মানসিকের সাথে আপনার ফিটনেস যদি ভালো না থাকে, আপনি সারাদিন আপনাকে খেলতে হয়, সারাদিন সকাল থেকে শুরু হয়, লাঞ্চ আওয়ারে 1-2 ঘন্টা ব্রেক, আবার আপনি রাত 6টা সন্ধ্যা 6টা পর্যন্ত খেলেন। সো ফিটনেস একটা ইম্পর্টেন্ট ইস্যু। সো সেই ফিটনেসের জন্য আপনাকে ওই অ্যাম্বিয়েন্সটা দিতে হবে, প্রপার ফুড থাকতে হবে। সো এই দিক দিয়ে টুর্নামেন্ট আসলে আমাদের জন্য সব দিক থেকে প্রিপারেশন ভালো ছিল, স্পন্সর ভালো ছিল, আমরাও ভালো খেলেছি। তো সব মিলিয়ে এটা আমাদের একটা ভালো সাকসেস ছিল। নাইমুল হাসান, আপনার কাছে আসতে চাই, বাংলাদেশে ব্রিজ খেলোয়াড় খুব বেশি হয়তো নেই, তারপরেও এখন যতটুকু জানতে পেরেছি যে বেশ কিছু খেলোয়াড় ব্রিজ ফেডারেশনের আন্ডারে আছেন। বা দেশের বাইরে যখন যে কোনো প্রতিযোগিতা হয়, সেই সময় আসলে আপনাদের খেলোয়াড় বাছাই করার প্রক্রিয়াটা কি, যে কারা সেখানে পার্টিসিপেট করবেন? আচ্ছা, আমি আগেও বলেছিলাম, এখানে একটু বড় করে বলি তাহলে বুঝতে পারবেন। আমাদের ধরেন ন্যাশনালি একটা হচ্ছে একদম আমরা ব্রিজ ফেডারেশন থেকে করি, এটা হচ্ছে জাতীয়, মানে আমরা বলি ন্যাশনাল খেলা, ওখানে যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হয়, আর আরও 2-3টা টুর্নামেন্ট হয় আমাদের। অতএব দেখা যায় যে বছরে 4-5টা টুর্নামেন্ট হচ্ছে, ওগুলিতে যারা চ্যাম্পিয়ন হচ্ছে এবং ন্যাশনালে যারা চ্যাম্পিয়ন রানার আপ, এদের মধ্যে আমরা একটা ট্রায়াল করি। এদের একটা ট্রায়াল করি, সাথে আমরা বলতে পারি অন্য টিম, ধরেন ওরা ট্রায়াল করে 10 টাকা দেয়, আর অন্য টিম ইচ্ছা করলে পার্টিসিপেট করতে পারে একটু বেশি টাকা দিয়ে। ওই টুর্নামেন্টে যে ট্রায়াল যেটা বলি ফর দি সিলেকশন অফ দ্য টিম ফর দি ইন্টারন্যাশনাল লেভেল, মানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে, সেইখানে সেই টিমগুলো খেলে। সেই টিম থেকে যে
চ্যাম্পিয়ন হয় সেই আমাদের দশকে রিপ্রেজেন্ট করে। এটা একটা মোটামুটি আমাদের বলতে পারেন সবসময় আমরা এই জিনিসটাই করেছি। অতএব বাছাই ক্ষেত্রে যেই মানে আমাদের দেশে যে সমস্যা, ওকে ওকে তুমি সাহায্য করো, ওকে সাহায্য করো, ওকে নিয়ে যাও, আপনি যেটা বলছেন যে ব্রিজ ফেডারেশনে পক্ষপাতিত্ব করা হয় না বা অলমোস্ট নাই বলতে পারেন আপনি, অলমোস্ট নাই, আমি জানি না। তারপরে কোনো রকম ভাবে একটা জিনিস হচ্ছে যে ধরেন যেই টিম চ্যাম্পিয়ন হয়েছে সেই টিমের যদি কোনো প্লেয়ার যেতে না পারে তাহলে তার একটা অপশন আছে অন্য একজনকে নেওয়ার, বাট ওটা খুবই ছোট লেভেল, আমি মনে করি না ওটা, এবং ভালো প্লেয়ার ছাড়া আমরা নর্মালি অ্যালাও করি না। সো ওইটা আমার মনে হয় না ওই ক্ষেত্রে কোনো পক্ষপাতের সুযোগ আছে। বাংলাদেশে তো ক্রিকেট, ফুটবল এগুলোই জনপ্রিয় খেলা, এবং এর বাইরে যেই খেলাগুলোর কথা আমরা জানি, টেনিস, ব্যাডমিন্টন কিংবা কাবাডি, এই খেলাগুলোই সাধারণত বেশি খেলা হয়। আপনারা হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে এসে একটা অজনপ্রিয় খেলা ব্রিজ, গ্রামগঞ্জে অনেক তাস খেলা হয় বা কার্ড খেলা হয়, আমরা 29 অলমোস্ট দেখি সব জায়গাতেই, তারপরে মানে সেগুলোকে রেখে ব্রিজ কেন পেশা হিসেবে? যে ব্রিজ আসলে পেশা হিসেবে নিই নাই, ব্রিজ হচ্ছে আমরা লং টার্ম ধরে খেলছি, এর একটা কারণ আছে। আমি কিন্তু ন্যাশনাল টিমে হকিও খেলেছি, আপনি জানেন কিনা আমি জানি না। এবং আমি যে এলাকাতে বড় হয়েছি, ছোটকাল থেকে আমরা হকি, ফুটবল, ক্রিকেট খেলাধুলার মধ্যেই ছিলাম। সো আমি যখন হকি খেলা ছেড়ে দিই 2004 সালে, যখন আমার অনার্স গ্রাজুয়েশন শেষ হয়, তখন আমি ব্রিজ খেলাটা শিখি। ব্রিজ খেলা শিখে আসলে এইটার একটা প্রেমে পড়ে যাওয়ার মতো ব্যাপার। এই খেলাটা আমি ছাড়তে পারি না, আস্তে আস্তে খেলতে থাকি, আস্তে আস্তে সাকসেস পেতে থাকি। আমার একটা টিমমেটের সাথে একদিন আমার কথা হচ্ছিল যে যখন আমরা বেশ ম্যাচিউরড হয়েছি, যে আসলে ব্রিজ খেলে আমাদের কি হবে। সো আমার যে তখন উনি আমাদের বড় ভাই, মানে ওয়ান অফ দ্য টু প্লেয়ার যাদের আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি, যারা বাংলাদেশ ব্রিজে যাদের অনেক অবদান, উনি বলল যে রাজীব আসলে আমরা একটু চেষ্টা করি, চলো আমরা একটু ওয়ার্ল্ড কাপ খেলার চেষ্টা করি। সেটা 2011 সালের ঘটনা। তো আমার কাছে জিনিসটা খুব একটা ইন্সপায়ারিং মনে না হলেও, বিশ্বাসযোগ্য মনে না হলেও, আমি ভাবলাম ঠিক আছে, লেটস ট্রাই। তো 2013 সাল থেকে আমরা আসলে, আমি পার্সোনালি, ওনারা আগে থেকে চেষ্টা করছে, 13 সাল থেকে আমি টার্গেট নিলাম যে আমাদের আসলে বাংলাদেশকে আসলে, আমার তো দেশের প্রতি কি করার আছে, আমি হয়তো আমার জবে অনেস্ট থাকতে পারি, পার্সন হিসেবে অনেস্ট থাকতে পারি, কিন্তু আমি যেটা বাংলাদেশের জন্য করতে পারি, আমি ব্রিজ খেলে বাংলাদেশের জন্য কিছু গ্লোরি নিয়ে আসতে পারি, যে অ্যাবিলিটি আমার কি অন্যদের থেকে একটু ভালোই আছে। তো সেটা চিন্তা করে আমরা চিন্তা করলাম, আমরা টার্গেট করি। সো 2017 সালে যখন আমরা সাকসেসফুল হলাম, 19 সালে যখন আমরা ওয়ার্ল্ড কাপ খেললাম, তখন আবার আমরা একটা টার্গেট সেট করলাম, আমি আর আমার পার্টনার, এবং আমাদের টিমমেটরাও এগ্রি করলো যে আমরা এশিয়ান গেমসে ভালো করার চেষ্টা করব। এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য একটা পদক নিয়ে আসার চেষ্টা করব। সো সেভাবে আমরা প্র্যাকটিস করলাম, এশিয়ান গেমসে আমরা কোয়ালিফাইও করলাম, আমরা যথেষ্ট ফাইট দিছি, কিন্তু আসলে যথেষ্ট সময় পাই নাই। আরেকটু সময় পেলে, আরেকটু ভালো কোচিং পেলে, আমরা নিজেরা আসলে প্রফেশনাল জগতে ব্যস্ত, তাহলে আমরা হয়তো আরেকটু ভালো কিছু করতে পারতাম। বাট এই জন্যই আমরা ব্রিজ খেলার সাথে, খেলাটা আমাদের আনন্দ দেয়। আপনার কাছে আরও একটা জিনিস জানতে চাও, সেটা হচ্ছে যে আমরা তো কম বেশি সবাই ছোটবেলায় যখন খেলাধুলা করেছি, আমাদের অভিভাবকদের কাছ থেকে তারা খেয়েছি, কিংবা এই খেলাটা যেহেতু একটু লং টার্ম প্রসেসের ব্যাপার, যে আপনি হয়তো সকালে খেলতে বসলেন, সন্ধ্যা হয়ে গেল খেলতে খেলতে, তো সেই ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে তারা খেয়েছেন কিনা কখনো? এটা তো আছেই। পারিবারিক, আমি আসলে বড় হওয়ার পরে ব্রিজ খেলা শুরু করেছি, আমি যখন গ্রাজুয়েশন শেষ করেছি তখন শুরু করেছি। কিন্তু পারিবারিক, ধরেন আমার বাবা আমার বিগেস্ট সাপোর্টার ছিলেন। সো আমার বাবা আমার কোনো কিছুতেই সে খারাপ কিছু দেখতো না। হ্যাঁ, লাকি এনাফ, আলহামদুলিল্লাহ। সো যদিও আমার মা, আমার ফ্যামিলির, আমার চাচারাও আলহামদুলিল্লাহ ওনারা খুব সাপোর্টিভ, ফুপুরাও সাপোর্টিভ, কিন্তু আর একটা পার্ট অফ ফ্যামিলি যারা এটাকে ভালোভাবে দেখে না, অনেকেই ভালোভাবে দেখে না, যে কার্ড খেলতে রাজীব বাইরে যায়, এটা লাইফ ধ্বংস করে দিবে। কিন্তু আমি মনে করতাম যে আসলে আমার লাইফে, আমি তপু ভাইয়ের সাথেই আমি বলছি, আমার লাইফে আমি পার্সোনাল ক্যারিয়ারে যাই হইতে পারছি, তার পিছনে আসলে ব্রিজ খেলার যথেষ্ট অবদান আছে। আমি মনে করি আমি যদি ব্রিজ না খেলতাম তাহলে আমি কি করতাম আমি জানি না। সো আমার মনে হয় সামাজিক ট্যাবুগুলা যেগুলো আছে আমার পার্সোনাল বলয়ে, সেটা এখনও অনেকটা ইন্সপাইরেশনে পরিণত হয়েছে। আপনি রিসেন্টলি আমরা যখন গভর্নমেন্ট কর্তৃক রিকগনাইজড হইলাম, ক্রিয়া কার্ড আমি পাইলাম, তো এটা আমি আসলে ব্রিজ খেলে একটা প্যাশন থেকে যে ক্রিয়া কার্ড পর্যন্ত পৌঁছানো যায়, এটা নিয়ে আমি ফেসবুকে একটা গভর্নমেন্টকে ধন্যবাদ জানিয়ে, আমার লাইফের কিছু যদি ঘটনা সবাইকে ইন্সপায়ার্ড করে, এটা দেখে আমি একটা ফেসবুকে পোস্ট দিছি। সো আমার লাইফে আমি যত ফেসবুকে পোস্ট দিছি, এইটাই সবচেয়ে বেশি রিচ করছে এবং মানুষ সবচেয়ে বেশি অ্যাপ্রিসিয়েট করছে। সো আমার মনে হয় এখন আমরা ভালো আছি, কিন্তু এটা কোনো অস্বীকার করার কিছু নাই যে ব্রিজ যেহেতু তাস দিয়ে খেলা হয়, একটা সামাজিক ট্যাবু আছে বা ছিল আগে অনেক বেশি।
আমার বলা হয়। ডেফিনেটলি আপনি দুটো প্রসঙ্গে কথা বলেছেন, একটা হচ্ছে ক্রীড়া কার্ড, সেটার বিস্তারিত আপনাদের কাছ থেকে আরও জানবো, পুরো প্রসিডিউরে আসলে কিভাবে আপনারা সেখানে কানেক্ট হলেন, এবং একই সঙ্গে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে সামাজিক ট্যাবু যেটা ছিল সেটা আপনারা তো ভেঙে একটা পর্যায়ে এসেছেন, কিন্তু এখনও তো সেই সামাজিক ট্যাবুটা আছে। সেই ট্যাবুটা ভাঙার জন্য আসলে ব্রিজ ফেডারেশনের পক্ষ থেকে আপনারা কী ধরনের ইনিশিয়েটিভ গ্রহণ করবেন? দর্শক, বিরতির পরে এসে প্রশ্নগুলোর উত্তর জানবো। এই মুহূর্তে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবারও ফিরলাম, দেখছেন এখন বাছা। তাস খেলা সামাজিক ট্যাবু, এইটা সবসময় মাথার মধ্যে কোনো না কোনোভাবে থাকেই আমাদের। আমরা যখনই তাস খেলতে যাই দেখি যে বাবা আসছে কিনা, নাকি মা আসছে, কিংবা আমাদের অভিভাবক আসছে কিনা, কিংবা পাড়ার কোনো বড় ভাই দেখে ফেললো কিনা, এই ভয়টা আমাদের মধ্যে থাকেই। সেই ভয়টা আপনারা জয় করেছেন, তবে আরও যারা রয়েছে বা পুরো বাংলাদেশে যদি খেলাটা আমরা ছড়িয়ে দিতে চাই, বা সেই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? আমরা আসলে জয় করতে পেরেছি, হ্যাঁ, আপনি একটা লেভেলে তো করেছি। আমি আপনাকে দু একটা ছোট উদাহরণ দিই, তাহলে আরও মজা হবে। সেটা হচ্ছে, আমি যখন আইবিএতে পড়ি 1989, বোধ করি আপনাদের জন্মের আগে, তো সেই ক্ষেত্রে তখন আমাকে কিন্তু মানে একটা পার্টিকুলার সময় পর্যন্ত পড়াশোনার জন্য কোনো ডিস্টার্ব না হয়, আমি কিন্তু তাস চিনতামই না, কোনটা হার্স স্পেড চিনতামই না। প্রথম আমি তাস চিনেছি চিটাগাঙে যাচ্ছে একটা বিয়ে খেতে, রাত্রেবেলার গাড়িতে, ট্রেনে, তখন আমি প্রথম এই তাস শিখলাম। দ্যাট মিনস 1980, আমি ইন্টারমিডিয়েট পাস করেছি 84-এ, তখন 83-তে হবে। শুধু তাস শিখেছি। তারপরে ওই যে বললাম না, পরিবারের ট্যাবুটা দেখেন, আমাকে কিন্তু শিখতে তাসের ধারে কাছেও যেতে দেওয়া হয়নি। স্পেশালি আমার বাবা যে ব্রিজ খেলতো, সেটা কিন্তু আমি যখন ব্রিজ খেলা শুরু করেছি তখন জেনেছি যে আমার বাবা ব্রিজ খেলতো, এটা কিন্তু আমি জানতামই না। সেকেন্ড হচ্ছে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার পাশ করেছি, চাকরি বাকরি শুরু করেছি, আমার মেয়ের জ্বর উঠেছে, হাঁপানি, আমি ওরা সকালে ভর্তি করেছি হসপিটালে, বিকেলে আমার খেলা। মানে আপনি চিন্তা করতে পারেন যে ব্রিজের প্রতি ভালোবাসা বা কোন লেভেলে থাকলে। এটা ভালোবাসা না নেশা? দুইটাই বলতে পারেন। অবশ্যই নেশা তো একটা অবশ্যই ফ্যাক্টর, কারণ আমি ধর ওই সময় যখন ইয়াং ছিলাম আপনাদের মতো, তখন আমার এটা চোখে না, আপনার হাঁটুর বয়সী হলেও আমারও সেম অভিজ্ঞতাই আছে, মানে খেলতে দেওয়া হয়নি আর কি। ওইটাই বলছি আমি। তো চিন্তা করে দেখেন যে ওই সময়ে মানে আমি তো তখন চাকরি বাকরি করি, আমার বাচ্চা হয়েছে, তারপরেও কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি আমার ওয়াইফকে বলতে রীতিমতো ভয় পেয়েছি যে আমার কিন্তু বিকেলে খেলা, আমি সকালে বাচ্চাটাকে হসপিটালে ভর্তি করে যাই। কিন্তু দেখেন, আমি কিন্তু ওই যে নেশা বললেন, আমি কিন্তু চলে গেছি, মানে এটা তো ফ্যাক্ট। এখন আমার মেয়ে আমাকে শোনায় যে তুমি আমাকে রেখে খেলতে গেছো। সো এই ট্যাবুগুলো আমাদের আস্তে আস্তে ভাঙতে হবে। আমরা যেটা এখন চেষ্টা করছি, সব ইউনিভার্সিটিগুলো, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, এইগুলিতে আমরা ক্যারিয়ার অন ব্রিজ, মানে দুটোকে একসাথে সামঞ্জস্য করবো যে ব্রিজ খেললে তোমার তো একটা বুদ্ধিমত্তা বাড়ছেই, তুমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারছো ওদের মতো। যে কোনো সময় তুমি যদি ওরকম একটা টার্গেট করো, ওরা যেটা টার্গেট করেছে, আমরা যেটা বলছি বারবার যে আমরা এশিয়া কাপ টার্গেট করেছি, কারণ আমরা মনে হচ্ছে এশিয়া কাপ থেকে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ যেগুলো আনা সম্ভব, ওই জন্য আমরা এইভাবে টার্গেট করেছি। এখন এই প্রজন্মের ছেলেপেলেদেরকেও যদি আমরা বোঝাতে পারি যে তোমরা খেলাটা শেখো, খেলাটা এনজয় করো, নিজের জীবনও ভালো হবে এবং দেশের জন্য তোমরা গ্লোরি আনতে পারবে, এটা যদি আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ঠিক মতো বোঝাতে পারি। এবং আমার মনে হয় গার্ডিয়ানরা এখন অনেক বেশি বোঝে, মানে সামাজিক সচেতনতা। একটু আগে ভাই বলছিলেন যে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোর একটা পজিটিভ সাইড অন্তত বলা যায়। অ্যাবসলিউটলি। ধর এখন আমার মন খারাপ হলে কি করে, আমি যে কোনো সময় ব্রিজ খেলি 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, আমি কিন্তু জাস্ট অনলাইনে গিয়ে খেলে আবার চলে আসলাম। সো এটা কিন্তু আমাদের মানসিকভাবে যে কত প্রশান্তি দেয় এবং ফ্রেশ হয়ে যাচ্ছেন আপনি সাথে সাথে। অতএব এখন যেহেতু সোশ্যাল মিডিয়াতে খেলা এসছে, ওটা যদি আমরা বুঝাতে পারি, ওটা আমার মনে হয় কিছুটা সময় হলেও আমাদের এই খেলায় দেবে। ব্রিজ খেলাটাকে আড়ালের খেলা বলছি বা আড়ালের অর্জনের কথা বলছি, কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো যখন ক্রীড়া কার্ড দেওয়া হলো যে 129 জন, এদের মধ্যে ব্রিজ ফেডারেশনের 8 জন আপনারা আছেন। এই যে রেকগনিশন আপনাদের, সেটা করা হলো আপনাদের, সেই ভালো লাগাটার ব্যাপারটা, এবং একই সঙ্গে এইটা আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আপনাদের যোগাযোগটা কিভাবে হলো, মানে ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ কিভাবে হয়েছে সেটা আমি খুব একটা জানি না, তবে ভালো বলতে পারবেন, সম্ভবত উনিই করেছেন, থ্যাঙ্কস টু হিম অ্যান্ড বাংলাদেশ ব্রিজ ফেডারেশন। কিন্তু আমাদের যেই এটা তো আসলে অ্যাচিভমেন্টের রিকগনিশন, এটা কিন্তু আসলে আমরা ব্রিজ খেলে কিছু অ্যাচিভ করছি সেটা রিকগনিশন দিয়েছে। শুধু এটা ব্রিজ খেলার জন্যই না, বাংলাদেশের যে কোনো ইভেন্টে, স্পোর্টসে যেই ব্যক্তি বা দল ইন্টারন্যাশনাল পর্যায়ে
সাকসেস পেয়েছে সেই ব্যক্তি এবং দলকে বাংলাদেশ গভর্নমেন্ট প্রথমবারের মতো ঢালাওভাবে আগেও করেছে হয়তো ক্রিকেট ফুটবল ইভেন্ট টু ইভেন্ট, কিন্তু এখন যেটা হচ্ছে 1 বছরের জন্য আমাদের যেটা বলা হয়েছে 4 মাসের জন্য আমাদের প্রতি মাসে 1 লাখ টাকা করে দিবে এবং আমরা যে সাকসেস পেয়েছি তার জন্য একটা রেমুনারেশনে দেওয়া হয়েছে। সো মানি অ্যাপার্ট টাকা তো আসলে নিজের জন্য সম্পূর্ণ না, কিন্তু যে সম্মানটা গভর্নমেন্ট আমাদের দিয়েছে সেটা কিন্তু একদম ব্যক্তিগত একদম। এবং তপু ভাই যেটা বললো ব্রিজ নেশা আমার কাছে আসলে কারেক্ট ওয়ার্ড না, ইটস প্যাশন। আপনার অনেকের অনেক প্যাশন আছে, আমাদের প্যাশন ব্রিজ খেলা। সেই প্যাশনটা থেকে আমরা যদি বাংলাদেশের লেভেল আপ করতে পারি, বাংলাদেশের ব্র্যান্ডিং করতে পারি, ধরেন আপনি যে কোনো খেলায় পদক পেলে বাংলাদেশের নামটা যখন থাকে, আমাদের টিম যখন জোনাল বাছাইতে 2019 সালে চ্যাম্পিয়ন হলো, শুধুমাত্র চ্যাম্পিয়ন দলের ফ্ল্যাগ হাই হয় এবং সেখানে জাতীয় সঙ্গীত বাজে, সেটার যে অনুভূতি, সেই অনুভূতির সাথে আসলে আপনি ব্যক্তিগত লাইফের হয়তো পারিবারিক দু একটা অনুভূতি মিলাতে পারবেন, এর সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা হয় না। আচ্ছা, ব্রিজ খেলাটি কি এলিট শ্রেণীর খেলা? যতটুকু দেখেছি যে যারা খুব হাইলি এডুকেটেড তারাই আসলে এই ধরনের খেলাটাই বেশি আসছেন, মানে এটা কি ব্রিজ আসলে খেলাটা সাধারণের জন্য আসলে নয়? সবারই খেলা, কিন্তু প্রবলেম হচ্ছে ব্রিজ খেলার যে রিয়েল টেস্ট, সেটা পেতে হলে যে ইন্টেলিজেন্স আপনার দরকার, সেটা আসলে নর্মালি সাকসেসফুল ইন্টেলিজেন্স মানুষই সাকসেসফুল হয়, এবং এই সাকসেসফুল মানুষরাই ব্রিজ খেলে মনে হয় যে এটা এলিট শ্রেণীর খেলা। বেসিক্যালি যারা টেস্টটা পায় তাদের লেভেল অফ ইন্টেলিজেন্স সাইজ তারা সাকসেসফুল হয়, এই দেখে মনে হতে পারে যে ব্রিজ আসলে সাকসেসফুল লোকের খেলা, কিন্তু আসলে তা না, যে কেউ ব্রিজ খেলতে পারে। আপনি যদি একটু পার্শ্ববর্তী দেশের কথা বলি, ইন্ডিয়াতে যান, ইন্ডিয়ার টপ প্লেয়ার কিন্তু যারা আছে তাদের মধ্যে 2-3 জন কলকাতার, এবং এই কলকাতায় প্রচুর ব্রিজ প্লেয়ার আছে। সো আমাদের জেনেটিক্যালি আমরা আসলে ব্রিজের জন্য ব্লেসড, কিন্তু ফিজিক্যালি না। ফিজিক্যাল ফিটনেস এবং অন্যান্য জিনিসগুলো যদি সরকার গভর্নমেন্ট আমাদের হেল্প করে ব্রিজ ফেডারেশনের থ্রুতে, আমার মনে হয় তবু ভাই যেটা বললো, বাংলাদেশের ভালো সবচেয়ে বেশি যেই খেলাগুলোতে চান্স আছে এশিয়া লেভেলে পৌঁছানো, তার মধ্যে ব্রিজ একটা হতে পারে। সংকট এবং অবহেলা বা যেই ঘাটতিগুলো আছে সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো, তবে তার আগে আপনার কাছ থেকে জানতে চাও সেটা হচ্ছে যে এইটা কি আসলে ব্রিজ খেলাটা কি আসলে বয়স্ক লোকদের খেলা নাকি এটা তরুণরাও খেলতে পারবে, মানে ছোট থেকে এই চর্চাটা করা যাবে কিনা? না, এটা তো ছোটদের চর্চা করলে সবচেয়ে ভালো। যেটা হয়েছে আপনি অ্যালিসিনে যেটা বললেন, সেটা বাই ডিফল্ট হয়ে গেছে। বিকজ ও যেটা বললো, একটা ইন্টেলিজেন্স লেভেল থাকলে এটাকে এনজয় যে করবেন আপনি, সেইটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এটার প্রয়োগ করলে আমি এনজয় করতে পারছি। তো সেই ক্ষেত্রে বাই ডিফল্ট কিছুটা এলিট শ্রেণীর হয়ে গেছে। কিন্তু আমরা যদি ছোটোবেলা থেকে শেখাই, এবার যেমন মাননীয় মন্ত্রী বলছেন যে কিছু কিছু খেলাকে বাধ্যতামূলক করে দিবেন, মানে আসলে ক্রীড়া এবং সংস্কৃতি ছাড়া তো আমরা মাদক দূর করতে পারবো না। ইয়াং জেনারেশনকে আমাদের আকৃষ্ট করতে হলে খেলাধুলাকে সবচেয়ে বেশি আনতে হবে। আমাদের এই খেলায় ফিজিক্যাল ফিটনেসটা ডিরেক্টলি লাগছে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি তো সবসময়ই যদি আপনার ফিজিক্যাল ফিটনেস না থাকে তাহলে আপনি কোনো খেলাতেই ভালো করতে পারবেন না। ফিটনেস অল্প কম হলেও চলে, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে মেন্টাল পিস। এখন যদি আমরা ছোটোবেলায় স্কুল থেকে, আমি যেটা আমার আস্তে আস্তে আমরা চিন্তা করছি ইউনিভার্সিটিতে, সেটা আরেকটু নিচে নিয়ে আসতে পারি কলেজ স্কুলে। ছোটোবেলা থেকে যদি এই চর্চাটা শুরু হয়, মানে এখন যেটা আমি বারবার করে বলি, যেহেতু সোশ্যাল মিডিয়া আমরা ছোটোবেলা থেকেই বাচ্চাদের হাতে ইচ্ছায় অনিচ্ছায় তুলে দিচ্ছি ট্যাবটা অথবা ফোনটা, সেই ক্ষেত্রে ওদের যদি আমরা এখন যেমন দেখেন প্রচণ্ড লুডো খেলা হয়, আপনি দেখবেন রাস্তাঘাটে সব জায়গাতে দেখবেন লুডো খেলা হচ্ছে। কী হচ্ছে? অনলাইনে লুডো খেলছে, এবং ওটা কিন্তু একটা বেডিংও আছে। এনিওয়ে, এখন যেটা বলছি যে ছোটোবেলা থেকে যদি আমাদের বাচ্চাদেরকে এইভাবে চর্চাটা করা হয় যে তুমি এটা খেলো, তুমি এটাতে ব্রিজ করলে তুমি এইভাবে ডেভেলপ করতে পারবে। আসলে কি দেখেন, ব্রিজের একটা বড় হচ্ছে ব্রিজিং, আপনার পার্টনারশিপ খেলা। ব্রিজ কিন্তু ইন্ডিভিজুয়াল না, এটা কিন্তু চেস নয়। আমি আপনার পার্টনার, তো আমার ভাবনাটা কিন্তু আপনাকে দিতে হবে, আপনার ভাবনাটা আমাকে নিতে হবে। এতে কিন্তু একটা টিম ওয়ার্কও তৈরি হয়। এই যে ব্রিজটা হচ্ছে, আমি কিন্তু একা ভালো করতে পারছি না, আমি রাজীবের পার্টনার হলে রাজীবকেও ভালো করতে হচ্ছে, আমাকে ভালো করতে হচ্ছে। এই যে একটা টিম এফোর্ট তৈরি হওয়া, এটা জীবনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। মানে আপনি ওকে টলারেট করতে হবে, আমাকে ওকে টলারেট করতে হবে, এটা তো একটা পারস্পরিক সমঝোতা, বুদ্ধি, বিবেচনা। মানে ভুল তো আমাদের সবারই হবে। এই ভুল থেকে যখন আমরা পার্টনারশিপে অনেক সময় একটু কথাবার্তা আমাদের কাটাকাটি হয়ে যায়, কেন তুই এটা কেন করলি, আমি এটা কেন করলি, কিন্তু এটার থেকে যে শিক্ষাটা আসে যে আমরা একজনকে টলারেট করব, আমরা পার্টনারশিপটা ভালো করব, টিম বিল্ডিং করব। দেশকে উন্নতি করার জন্য কি লাগবে? টিম ছাড়া তো আমার কোনো উপায় নেই, ইন্ডিভিজুয়ালি কিছুই করতে পারবে না কেউ। সো এই জিনিসগুলো যদি আমরা আস্তে 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 করে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো নিয়ে আসি, তাহলেই আমার মনে হয় ব্রিজের একটা বড় তৈরি হবে। যেমন ও বলছিল, আমি যখন খেলা শুরু করেছি তখন প্রচুর প্লেয়ার ছিল ব্রিজে, প্রচুর প্লেয়ার ছিল। আর আরেকটা জিনিস ব্রিজে হয় যে ধরেন সরকারি যত
গেস্ট হাউসগুলো আছে, সবগুলো কিন্তু ব্রিজ খেলা হয়। সো ওইভাবে বাই ডিফল্ট একটা গোষ্ঠী একটু শিক্ষিত হলে বা একটু বয়স্ক হলেই খেলতে শুরু করে, সেই জন্য আপনি বলতে পারেন সেই ক্ষেত্রে বলা হচ্ছে এবং সম্ভবত এই খেলাটার আসলে কোনো রিটায়ারমেন্টের নির্দিষ্ট কোনো বয়সও নেই যে কখন আপনার রিটায়ারমেন্ট করতে হবে, যতক্ষণ পর্যন্ত মেন্টাল ফিটনেস থাকে। আপনাদের কাছে আবারও আসবো দর্শক, আরও একটা বিরতির সময় হয়েছে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার। দেখছেন এখন মাঠে, আলোচনা করছি ব্রিজ ফেডারেশন ও ব্রিজ খেলা নিয়ে, এবং এই আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাইমুল হাসান এবং সিলভার মেডেলিস্ট আসিফুর রহমান চৌধুরী। আপনার কাছে আসতে চাই, বহির্বিশ্বে বা বৈশ্বিক পর্যায়ে যখন বিশ্বমঞ্চে আপনারা খেলতে যান, সেই সময়ে যখন তুলনামূলক একটু চ্যালেঞ্জিং প্রতিপক্ষ থাকে, তাদের বিপক্ষে খেলার আগে আপনাদের কোন ধরনের অসুবিধার কথা মনে হয় যে এই প্রস্তুতির ঘাটতি আছে বা এই ঝামেলাগুলো? এটা একটা ভালো কোশ্চেন করছেন। আসলে দীর্ঘদিন ন্যাশনাল টিমে খেলার জন্য সুবাদে অনেক ডিফিকাল্ট অপোনেন্টের সাথে খেলছি। সো যত আগে ধরেন আপনি 2011-12-13 সালের কথা যদি চিন্তা করেন, তখন আসলে ওনাদের সাথে যখন খেলতে বসতাম, ওয়ার্ল্ডের টপ প্লেয়ারদের সাথে আমরা খেলতে পেরেছি বিকজ উই কোয়ালিফাইড ফর দ্য ওয়ার্ল্ড কাপ। তখন আমরা আসলে মেন্টাল ব্যারিয়ার এত বেশি ছিল যে হোয়াট দে আর গোয়িং টু ডু আমরা ধরেই নিতাম যে উই ক্যানট কম্পিট। সো এটা যত দিন যাচ্ছে, যত বেশি আমরা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতেছি, এই গ্যাপটা আসলে কমে আসতেছে। সো আনপ্রেডিক্টেবিলিটি, আমরা ওনাদের থট প্রসেস ধরতে পারবো না, এই মাইন্ডসেট থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসছি। আমাদের টিমটা খুব ভালোভাবেই বেরোয় আসছে। এখন যারা আমরা ন্যাশনাল টিম অনেকদিন ধরে খেলছি, খুব ভালোভাবে এটা থেকে বেরোয় আসতে পারছি থ্যাঙ্কস টু ইন্টারনেট। আমি বলবো অনেক বেশি আগে প্রথম দিকের তুলনায় অনেক বেশি অর্গানাইজড, আমরা অনেক বেশি পড়ালেখা করি। ইভেন আমরা যারা লাস্ট যেই টুর্নামেন্টটাতে আমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলাম, আমি এবং আমার পার্টনার অপোনেন্টের ব্যাপারে একদম থরলি, আমার বেসিক্যালি থ্যাঙ্কস টু মাই পার্টনার, হি ডিড ইট অ্যাকচুয়ালি, থরলি রিসার্চ করে আমরা গিয়েছি এই পার্টনারশিপ কীভাবে খেলে, ওদের স্ট্রেংথ কী, উইকনেস কী। অর্থাৎ এই খেলাটাই কি আপনারা মানে নিজেদের কোচ নিজেই, আপনাদের আলাদা কোনো কোচ? সোফার আমি আমার কোচ না, আমার পার্টনার আমার কোচ বলতে পারেন, বাট মাই পার্টনার আসলে উনি অনেক বেশি। ওভারঅল আমরা অন্যান্য ফেডারেশনে যেটা দেখি যে প্লেয়ারদের জন্য একজন বিশেষজ্ঞ কোচ দরকার হয়, সেটার নিড কি আপনাদের আছে কিনা, নাকি এটা আপনারা? অবশ্যই আছে, অবশ্যই আছে, বিশেষজ্ঞ আছে। এবং ধরেন প্রবলেম হচ্ছে আমরা এখন ব্রিজে যেই লেভেলে আছি, আমাদের এই লেভেল আপ করার জন্য আপনার কোচের দরকার আছে। এখন মানে আমি যেটা বাংলাদেশে ব্যাড এক্সপিরিয়েন্স দেখেছি, মানে আমাদের ব্রিজ ফেডারেশনের অভিজ্ঞতা থেকেই বলি, একটা ফরেন কোচ নিয়ে আসলেই সে যে আমার কথা বাদই দিলাম, আমার পার্টনার বা আমাদের অন্য যারা ভালো প্লেয়ার আছে তাদের শেখানোর অ্যাবিলিটি আছে, সেইটা আসলে নাও হইতে পারে, ফ্রুটফুল না হতে পারে। সেটা আপনাকে বুঝে অ্যানালাইসিস করে তারপরে আনলে অবশ্যই দরকার আছে। আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে খেলোয়াড়রা যেহেতু নিজেরাই নিজেদের কোচ, এখানে কি আসলে জেনারেল সেক্রেটারি পদটা নামমাত্র, নাকি জেনারেল সেক্রেটারি আসলে কোনো কাজ আছে? আমাদের এই ছোটো ছোটো ফেডারেশনগুলো আসলে কত কাজ আছে, কি আছে, এগুলি খুব ডিফিকাল্ট বলা। বাট আসলে একটা দাপ্তরিক কাজ তো সবসময় থাকে, যে এই আপনি বলছিলেন যে কিভাবে ওরা পেলো। আমি দেখছি বিভিন্ন ফেডারেশনকে যোগাযোগ করতেছে, এরা পাচ্ছে, আমার তো কোনো আমাদের খোঁজ নাই, অলমোস্ট খোঁজ ছিল না আসলে। পরে আমি বললাম আমাদের অর্জন আছে, তো তখন দে হেল্প। আমি বলছি যে আমাদেরকে দেন, ইনফরমেশন দেন, কি হয়েছে, বাট ওদেরকে আমি বলছি সাথে সাথে ইনফরমেশন দিয়ে দাও। এই যে ঢুকাতে পারা, মানে ওরা বলছে তো ভাই আপনার অনেক কিছু হয়েছে, আসলে তো তা নয়, অর্জন তো ওদের নিজেদের অর্জন, কিন্তু এটাকে উপস্থাপন করার জন্য যে আসলে কি, ধরেন প্রেসিডেন্ট সেক্রেটারি কি করে, তারা একটু আগিয়ে দেওয়ার চেষ্টা করে যে আমরা যেহেতু আমাদের বয়স হয়েছে, আমাদের বিভিন্ন যোগাযোগ আছে, আমরা বললে কেউ একটা শোনে যে হ্যাঁ ঠিক আছে আপনি বলেছেন। সো ওইগুলোর নামগুলো আমাদের দিতে হবে। তো এই যে প্রফেশনটা বা প্যাশন বা খেলা যেটাই বলি না কেন, বহির্বিশ্বে যেই আপনারা টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করেন, সেই টুর্নামেন্টের আসলে প্রাইজ মানিগুলো কেমন, মানে সেটা নিয়ে আপনারা তো বিভিন্নজন বিভিন্ন পেশায় আছেন, তবে যারা বিভিন্ন পেশায় না থেকে এটাকেই যদি পেশা হিসেবে নেয়, সেই ক্ষেত্রে বহির্বিশ্বে বা যেই ধরনের প্রাইজ মানি বা যেই অ্যামাউন্টের প্রাইজ মানি আছে, সেটাকে কি সামনে রেখে কেউ এটাকে পেশা হিসেবে নিতে পারবে কিনা? না, এখন যেটা হয়েছে আস্তে আস্তে অনেক পেশাত্ব বোধ আসতেছে। যেমন ধরেন ইন্ডিয়া একটা খেলা হয় HCL, এটা অনেক পয়সা পেতে পারেন যদি আপনি জিততে পারেন। ওরা একটা ইদানিং মনে হয় একটা গেছে তোরা সৌদি আরবে অন্য একটা টিম ওদেরকে দুজনকে হায়ার করেছে, ও এবং পার্টনারকে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। এই প্রথম আমি মনে করি আমাদের রিয়েল সম্মান হয়েছে। যেমন আমরা IPL-এ খেলি, PCL-এ খেলি, বিগ ব্যাশে খেলি, কি হয় পয়সার জন্য যায় না, ওদেরও কিন্তু এবার নিয়ে গেছে দুজন প্লেয়ারকে সৌদি আরবের একটা টিম। তো সো
এই যে শুরু হয়েছে, আপনি যেটা বলছেন, যদি আপনি সেই লেভেলে আপনাকে পৌঁছতে পারেন, এখন কিন্তু আসলে এটা পেশা হিসাবেই নেওয়া সম্ভব। আর কোচের কথা যেটা বললেন, ও যেটা বললো, যে কোনো কোচ এনেই আমাদের দিল্লি হয়ে যাবে না, আমাদেরকে বুঝে শুনে ওরা যেই লেভেলে আছে তার চেয়ে বেটার জন্য ওরা পারফর্ম করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অলরেডি বিদেশি কোচের কিছু একটা সময় ওদেরকে দেওয়ার জন্য বিশেষভাবে চিন্তা করছি। ক্রীড়া মন্ত্রণালয়কে এই বিষয়ে আপনাদের কথা হয়েছে কিনা ছোট্ট করে জানতে চাই। ক্রীড়া মন্ত্রণালয় আমাদের আগে কথা হয়েছিল, এই ইদানিং গেলে আমরা বলেছি, ওরা বলেছে আপনারা আসেন, আমরা গিয়ে অবশ্যই আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ নাইমুল হাসান এবং আসিফুর রহমান চৌধুরী, আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কার্ড বা তাস খেলা বলতে আমরা যেটা বুঝি জুয়া খেলা, বা এই ধরনের অভিভাবকরা এটা নিয়ে আমাদের হয়তোবা শাসনও করেন অনেক বেশি, তবে এরকম কিছু উদাহরণ আমরা আজকে এখন মাঠের স্টুডিওতে নিয়ে আসতে পেরেছি যারা কিনা বহির্বিশ্বে ব্রিজ খেলে, কার্ড খেলেই বাংলাদেশের ব্র্যান্ডিং করছেন, এবং একই সঙ্গে এই ধরনের যে বুদ্ধিভিত্তিক চর্চা, যেটা মেন্টাল গেম আমরা বলি, মাইন্ড গেম, সেটা খেলে আপনার সন্তানকে, আপনার ভাইকে কিংবা আপনার পরিবারের কোনো সদস্যকে ভালো একটা চর্চার মধ্যে নিয়ে আসতে পারেন, এবং ব্রিজ খেলাটার প্রসারটাও বাংলাদেশে হবে, এবং ডেফিনেটলি এখান থেকে আপনিও হয়তো বা লাভবান হতে পারেন। দেখা গেল আপনিও বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন বহির্বিশ্বে। অবশ্যই ভালো থাকবেন সবাই।